একটা বা দুইটা নয়, শেখ হাসিনার পতনের পেছনে ছিল অসংখ্য অগণিত কারণ। শিক্ষার্থীদের রাজাকার বলা, মানুষের প্রাণ নিয়ে মেট্রো রেলের জন্য কুমিরের কান্না করা, আর ইন্টারনেট বন্ধ করে দেওয়া। শুধু জুলাই আগস্টেই হাসিনা হাজারটা ভুল করে গেছে। অতি দাম্ভিকতা আর অহংকার তো ছিল মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার মনোভাব। এছাড়া তার আশেপাশে যারা ছিল সেই মানুষগুলো তাকে বাস্তবতা বুঝতে দেয়নি। ১৬ বছর ক্ষমতায় থাকা পরাক্রমশালী শেখ হাসিনার পতন কি কি কারণে হয়েছিল, বিস্তারিত জেনে নেওয়া যাক। যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে হাসিনা নিজেই নিজের কবর বানিয়ে নিয়েছিল। শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তখন ১৪ জুলাই সংবাদ সম্মেলনে তিনি শিক্ষার্থীদের দাবি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি রাজাকার শব্দ ব্যবহার করেছিলেন। শিক্ষার্থীদের রাজাকার বলা এটা শুধু একটা শব্দ না, এটা ছিল একটা প্রজন্মকে অপমান করার ঘোষণা। এতে হাসিনার একগুঁয়েমি ও অহংকারের বিষয়টি প্রকাশ পেয়েছিল। এরপর শিক্ষার্থীরা ফুঁসে ওঠে, আন্দোলন আরো জোরালো হয়। শিক্ষার্থীদেরকে রাজাকার তকমা দিয়ে হাসিনা যে ভুলটা করেছিল, এরপর সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি। হাসিনার দ্বিতীয় ভুলটা ছিল জনগণের উপর রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বল প্রয়োগ করা। ১৬ জুলাই আবু সাইদকে দিয়ে শুরু, এরপর প্রাণহানির সংখ্যাটা শুধুই বেড়েছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ হাসিনার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। কাউকে প্রাণ না দিতে হলে হয়তো আলোচনার দিকে যাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু নিরীহ মানুষদের প্রাণহানি সারা দেশে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করে। সবাই জানিয়ে দেয় উপর দিয়ে কোনো আলোচনা নয়। আন্দোলন দমনে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করায় ১৭ জুলাই থেকে কয়েকদিনে সারা দেশে কয়েকশো মানুষ শহীদ হয়। এরপরও পরিস্থিতি শান্ত না হওয়ায় সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে শিক্ষার্থীরা সরকার পতনের এক দফার আন্দোলনে নামে। শহীদের সংখ্যাটা হাজার ছাড়িয়ে যায়। মুক্তিযুদ্ধের পরে দেশের কোনো আন্দোলনে এত প্রাণহানির ঘটনা ঘটেনি। বিপুল সংখ্যক মানুষকে শেষ করে শেষ পর্যন্ত হাসিনাও টিকতে পারেননি। হাসিনার পতনের আরেকটা কারণ ছিল ইন্টারনেট বন্ধ রেখে দেশকে বিচ্ছিন্ন করে ফেলা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয় ২০২৪-এর জুলাই আগস্টে। তখন ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ২২ দিন নানা স্তরে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়। কখনো পুরোপুরি বন্ধ, কখনো গতি কমিয়ে, আবার কখনো নির্দিষ্ট অ্যাপ বা সাইট বন্ধ করে দেওয়া হয়। ফলে সারা দেশে সৃষ্টি হয় এক অদৃশ্য তথ্য অন্ধকার। অন্যদিকে বিষয়টি নিয়ে জুনায়েদ আহমেদ পলকের মিথ্যাচার মানুষকে আরো রাগিয়ে তোলে। প্রবাসী বাংলাদেশিরাও এতে সোচ্চার হন, যা হাসিনার পতনকে এক ধাপ এগিয়ে দেয়। নিজের পতনে শেখ হাসিনার কিছু আচরণও বেশ কাজে লেগেছে। ২০২৪ সালের ২৫ জুলাই ছিল আন্দোলনের কঠিনতম দিনগুলোর একটি। সেদিন ঢাকা মেডিকেল থেকে ৮৫টি নিথর দেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। কিন্তু এসবের জন্য হাসিনার মন পড়েনি। তিনি গিয়েছিলেন মেট্রো রেল দেখতে। ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ স্টেশন দেখে সেদিন গণমাধ্যমের সামনে কেঁদেছিলেন তিনি। এই কুমিরের কান্না দেখে সবাই আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এছাড়া বারবার শুধু স্বজন হারানোর বেদনা নিয়ে হাজির হওয়ায় মানুষ অভিনব সব প্রতিবাদ শুরু করে। শেখ হাসিনার পতনে তার আশেপাশের মানুষরাও ভূমিকা রেখেছে। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা তখনও অসংলগ্ন সব কথা বলে গেছে। বাস্তবতা না বুঝে হাসিনাকে আরো একরোখা করতে তাদের সেসব বক্তব্য প্রভাব রেখেছে। পালানোর আগেও শেখ হাসিনা জানিয়ে দিয়েছিলেন যা হওয়ার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। তিনি সেনা প্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। এরপর তারিক আহমেদ সিদ্দিক বলেছিলেন, সেনাবাহিনী চালিয়ে কিছু লোককে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। তারিক আহমেদ সিদ্দিকের মতো শেখ হাসিনার ঘনিষ্ঠজনরাও এমনই কঠোর ছিলেন। বিষয়গুলো তার পতন ডেকে এনেছে। শেষ পর্যন্ত গদি ছেড়ে তাকে পালিয়ে যেতে হয়েছে।